এক ঢেউয়ের থেকে আর এক ঢেউয়ের দূরত্ব কত তাকে বলা হয় ওয়েভ লেন্থ। তাহলে ওয়েভ লেন্থ কাকে বলছি? এক ঢেউ থেকে আর এক ঢেউয়ের চূড়ার দূরত্ব, একে বলছে আমরা ওয়েভ লেন্থ। এখন এই সূর্যের আলো পৃথিবীতে যে আসছে, সূর্য থেকে পৃথিবী পর্যন্ত, এটা ফোটন কণা আসছে। ফোটন কণা এই ওয়েভ আকারে আসছে, না ঢেউ খেলতে খেলতে আসছে। এখন এই ওয়েভলেন্থ কখনো ছোট হয়, কখনো বড় হয়, কখনো মাঝারি। যদি ছোট হয় তখন তাকে বলবো আমরা শর্ট ওয়েভলেন্থ, যদি মাঝারি হয় সেগুলো বলবো আমরা ভিজিবল ওয়েভলেন্থ, আর যদি বড় হয় সেগুলোকে বলবো আমরা লং ওয়েভলেন্থ। আমার কথা বোঝা যাচ্ছে কি যায় না? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। এখন শর্ট ওয়েভলেন্থ হচ্ছে এক্স রে, ইউভি রে, এগুলো সব হচ্ছে যে গামা রে, এগুলো হচ্ছে শর্ট ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ আমি একটু একে দেখাবো তোমাদেরকে। জি স্যার। আচ্ছা, আমি পরে একবারে আমি পরে পড়াশোনার মধ্যে আসবো। আগে আমার কথাগুলো 10-15 মিনিট আগে তোমাদের শেষ করে দিই। তাহলে এই শর্ট ওয়েভলেন্থ এই ফটোসিনথেসিস কোনো কাজে লাগে না, লং ওয়েভলেন্থও কোনো কাজে লাগে না। কত ওয়েভলেন্থের আলো কাজে লাগে ফটোসিনথেসিসে? সেটা হচ্ছে 400 থেকে 700-র মধ্যে যদি ওয়েভলেন্থটা থাকে সেটাকে বলে আমরা ভিজিবল ওয়েভলেন্থ, মানে দৃশ্যমান আলো। সেই ভিজিবল ওয়েভলেন্থে 7টা রং আছে। ভিজিবল ওয়েভলেন্থ যদি তুমি একটা কাঁচের প্রিজমের মধ্যে দাও তাহলে 7টা রং দিয়ে বের হয়ে যাবে। সেই 7টা রং আমরা জানি রংধনুর যে 7টা রং, সেই 7টা রং অর্থাৎ ভিভ জায়োর, ভায়োলেট, ইন্ডিগো ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। বে, নি, আ, স, হ, ক, লা। বেগুনি, নীল, আসমানি, তারপরে আসহ কি আসমানি, হলুদ, কমলা হয় আর কি। তাহলে এই ওয়েভলেন্থের লাইট মানে 400 থেকে 700, এটাই শুধু ফটোসিনথেসিস করবে। আর ফটোসিনথেসিস কোথায় হয়? গাছের সবুজ অংশ। সবুজ অংশ কি কারণে হয়? ক্লোরোপ্লাস্টের কারণে, ক্লোরোপ্লাস্টের ভিতরে অর্থাৎ প্লাস্টিডের ভিতরে। এখন প্লাস্টিডটা কি? একটা এনভেলপের মধ্যে বেশ কিছু ডিস্ক আছে, থাইলাকয়েড। প্লাস্টিড তোমরা পড়েছো লেভেল 1 সেমিস্টার 1-এ। প্লাস্টিডের মধ্যে কিছু সবুজ সবুজ গ্রানা, থাইলাকয়েড ইত্যাদি আছে, তোমাদের খেয়াল আছে? জি স্যার। এই থাইলাকয়েড মেমব্রেনে এই সবুজ আলোগুলো ট্র্যাপ করার ওদের ক্ষমতা আছে। এখানে ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে, ক্যারোটিন আছে, জ্যান্থোফিল আছে। এদেরকে বলা হয় রিয়াকশন সেন্টার, ট্র্যাপিং সেন্টার। লাইটের ফোটন কণাকে ট্র্যাপ করতে পারে। অর্থাৎ আলোর ওয়েভলেন্থ 400 থেকে 700, 7 কালারের যে আলো বললাম সেই আলোগুলোকে সে ট্র্যাপিং করতে পারে। তা আলোতে কি আছে? শক্তি আছে। লাইটের ওয়েভলেন্থের মধ্যে শক্তি আছে। এই শক্তিকে সে এনার্জাইজ করে, অর্থাৎ শক্তিকে সে ট্র্যাপ করে লাইট, ওখানে পানি ভেঙে ফটোলাইসিস হয়, হাইড্রোজেন থেকে ইলেকট্রন বের হয়, সেই ইলেকট্রনের শক্তি কম, সেই ইলেকট্রনকে আরো শক্তিশালী করার জন্য লাইটকে ট্র্যাপ করে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে কি হলো? গাছের সবুজ অংশ যেখানে প্লাস্টিড আছে, অর্থাৎ তার মধ্যে সেই প্লাস্টিডের ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট, সেখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদি থাকে। এরা সূর্যের আলোর ফোটন কণাকে ট্র্যাপ করে। সূর্যের আলোতে যে শক্তি আছে সেই শক্তি পানি ভেঙে ফটোলাইসিস হয়, হয়ে পানি ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন আয়ন হয়। এই হাইড্রোজেন থেকে যে ইলেকট্রন বের হয় সেই ইলেকট্রনকে শক্তি প্রদান করে। তাহলে সূর্যের আলোর কাজ হচ্ছে হাইড্রোজেন ভেঙে যে ইলেকট্রন দিল সেই ইলেকট্রনকে এনার্জাইজ করা, অর্থাৎ সেই ইলেকট্রনকে আরো শক্তিশালী করা। তাহলে এখানে পানি ভেঙে কি হলো? হাইড্রোজেন। হাইড্রোজেন হলো, আর কি হলো? অক্সিজেন। অক্সিজেন। তাহলে সেই অক্সিজেন, তাহলে আমরা বলছি যে পানি আর কার্বন ডাই অক্সাইড মিলে কি তৈরি করে? কার্বোহাইড্রেট আর অক্সিজেন। তাহলে এই হচ্ছে সেই অক্সিজেন, এইভাবে সে তৈরি করে। আর হাইড্রোজেন থেকে সেই ইলেকট্রন বেরোলো, সেই ইলেকট্রনকে শক্তিশালী কে করলো? ফোটন কণা, আলোর শক্তি। লাইট এনার্জি ওখানে ইলেকট্রনকে শক্তিশালী করে। এই ইলেকট্রন আসলে কি কাজে লাগে সেটা কোথায় হচ্ছে? আমি কি বলেছি? ক্লোরোপ্লাস্টের প্লাস্টিডের ভিতরে যে থাইলাকয়েড চাটকি আছে,
গোল গোল চাঁদকি আছে সবুজ সবুজ, সেই চাঁদকিতে হচ্ছে, তার বডিতে হচ্ছে এই এই ঘটনাগুলো। এখন এখানে এই লাইট কে ট্র্যাপ করার জন্য রিয়াকশন সেন্টার আছে, লাইট হারভেস্টিং কমপ্লেক্স আছে ওই থাইলাকয়েড মেমব্রেনে। ক্লোরোপ্লাস্টের ভিতরে যে চাঁদকি বা থাইলাকয়েড আছে, থাইলাকয়েড মেমব্রেনে লাইট হারভেস্টিং কমপ্লেক্স LHC লাইট হারভেস্টিং কমপ্লেক্স আছে, রিয়াকশন সেন্টার RC রিয়াকশন সেন্টার আছে। তাহলে এখানে কি হচ্ছে, ফটো সিস্টেম 1 আছে, ফটো সিস্টেম 2 আছে। তোমরা নাম শোনো নাই PS1 PS2? জি স্যার। তাহলে সেই PS1 আছে, PS2 আছে, লাইট হারভেস্টিং সেন্টার আছে, রিয়াকশন সেন্টার আছে। সেখানে ফটোলাইসিস হয়ে পানি ভেঙে হাইড্রোজেন এবং ইলেকট্রন এবং অক্সিজেন বের হচ্ছে, সব থাইলাকয়েড মেমব্রেনে হচ্ছে। তাহলে এখানে ইলেকট্রন আসলো, এসে ফটো সিস্টেম 2 তে ঢুকলো, ঢুকে ইলেকট্রন গুলোকে শক্তিশালী হলো, শক্তিশালী হয়ে এক কি ফেরেডক্সিন, প্লাস্টোকুইনিন, তারপরে কি সাইটোক্রোম B6, এইগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ETC, এই সকল চেইন দিয়ে বারবার ইলেকট্রন গুলোকে পাস হবে। ইলেকট্রন গুলো যত পাস হবে তত এর শক্তি বাড়তে থাকবে। এইভাবে সে ফটো সিস্টেম 1 এ চলে যাবে, ফটো সিস্টেম 2 থেকে ফটো সিস্টেম 1 এ। ফটো সিস্টেম 1 থেকে যখন সে ফটো সিস্টেম 1 এর থেকে আবার বের হতে যাবে, তখন সে NADP কে NADPH তৈরি করবে। কি তৈরি করেছে স্যার? NADP থেকে NADPH। NADP থেকে NADPH তৈরি করলো। তাহলে এই NADPH তৈরি করাটাই আছে আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য। আলো যে ফোটন কণা যে ইলেকট্রনকে শক্তিশালী করলো, সেই ইলেকট্রন কি করলো, NADP কে NADPH এ পরিণত করলো। আর কি করলো, পানি ওখানে ভেঙেছে, ফটোলাইসিস হয়েছে। ফটো মানে কি, আলো, লাইসিস মানে ভাঙা, আলো দ্বারা ভাঙা। পানিকে ভেঙেছে, ফটোলাইসিস হয়েছে, হয়ে অক্সিজেন তৈরি করেছে, হাইড্রোজেন তৈরি করেছে, হাইড্রোজেন থেকে ইলেকট্রন বের করে দিয়েছে। সেই ইলেকট্রন লো এনার্জি ছিল, সেইকে তাকে বেশি শক্তি প্রদান করেছে, করে সেই বেশি শক্তির ইলেকট্রন NADP কে NADPH এ পরিণত করেছে। এই NADPH হচ্ছে একটা শক্তি। আর একটা হচ্ছে, এতক্ষণ তো কি হলো, এই ঘটনাটা কোথায় ঘটেছে, ক্লোরোপ্লাস্টের ভিতরে যে চাপকি বা থাইলাকয়েড আছে, থাইলাকয়েডের মেমব্রেনে ঘটেছে। স্যার ফটোলাইসিসটা কি ফটোসিস্টেম 2 এর আগে ঘটবে? বুঝি নাই, বলো। স্যার ফটোলাইসিসটা কি ফটোসিস্টেমের আগে ঘটবে, ফটোসিস্টেম 2 এর আগে? ফটো PS2 তে ঢোকার আগে ফটোলাইসিস হবে, মানে পানিটা ভেঙে যাবে, ভেঙে ইলেকট্রনটা ঢুকবে ফটো সিস্টেমে। আমার কথা বোঝা গেছে? আগে কি স্যার 2 এ ঢুকবে স্যার? হ্যাঁ, ফটো সিস্টেম 2 তে ঢুকবে আগে স্যার? আগে ফটো সিস্টেম 2 তে ঢুকবে, তারপরে ওখান থেকে ফটো সিস্টেম 1 এ যাবে। জি স্যার, বুঝতে পারছি। এইটা ঘুরে লাস্টে কি তৈরি করবে, NADPH তৈরি করবে। আর এই যে এই ঘটনাটা ঘটছে কোথায়, থাইলাকয়েড মেমব্রেনের ভিতরে। থাইলাকয়েডের বাইরে ক্লোরোপ্লাস্টের যে তরল পদার্থ আছে, সেই জায়গাটার নাম কি বলি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বা স্ট্রোমা। স্ট্রোমা বলি না? জি স্যার। জি স্যার। এইবার এই যে এর ভিতরে পানি ভেঙে হাইড্রোজেন হলো আর অক্সিজেন হলো, এইগুলো তখন এখন এই হাইড্রোজেন গুলো বের হওয়ার চেষ্টা করবে ওই থাইলাকয়েড মেমব্রেন থেকে, ছিদ্র দিয়ে বের হয়ে ওই স্ট্রোমার ভিতরে আসবে। এই স্ট্রোমার ভিতরে আসার সময় সে আবার ADP কে ATP তে তৈরি করবে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস তৈরি হলো, একটা হচ্ছে NADPH আর ATP, দুইটা শক্তি তৈরি করেছে। একটা হচ্ছে NADPH আর একটা হচ্ছে ATP। তাহলে এটাই হচ্ছে বলি আমরা লাইট ফেজ অফ ফটোসিনথেসিস, আলোক পর্যায়, লাইট ফেজ অফ ফটোসিনথেসিস। বলো স্যার, আগে কি ফটো সিস্টেম 2 তারপরে ফটো সিস্টেম 1? ভাই 2বার বলেছে এই কথা, আবার শুনতে তোমার কি সমস্যা? আমার একটু নেটওয়ার্কের প্রবলেম, তো তাই একটু শুনতে পারি না। আগে ফটো সিস্টেম 2 তে ঢুকবে, তারপরে ফটো সিস্টেম 1 এ যাবে। জি স্যার। স্যার ধন্যবাদ। স্যার একটা তাহলে কোশ্চেন ছিল স্যার। আচ্ছা ভাই, কোশ্চেন করতে গেলে তো আমি 15 মিনিটে এই কথা শেষ করতে পারবো না, বলো।
বলো কোশ্চেনটা বলো। স্যার এই যে এডিপি থেকে যখন এটিপি হলো, এই ফসফেটটা পাইলো কোথায় স্যার? ওই যে স্ট্রোমার মধ্যে অনেক তরল পদার্থ প্রোটিন আছে, মানে থকথকে, মানে ওই যে ঘন পদার্থ আছে, অনেক রকম প্রোটিন আছে, এখান থেকে ইনঅর্গানিক ফসফেট পাবে। জি স্যার। স্ট্রোমা হচ্ছে যে পুরোটাই প্রোটিন দ্বারা গঠিত, মানে তরল পদার্থ, মনে করো প্রোটিনের তরল, এর মধ্যে একটা ইউনিক বিভিন্ন রকম এনজাইম আছে, এনজাইমের মধ্যে এই ইনঅর্গানিক ফসফেটও আছে, এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হবে। জি স্যার। তাহলে আমরা এতক্ষণ পড়লাম লাইট ফেজ অফ ফটোসিনথেসিস। লাইট ফেজ অফ ফটোসিনথেসিস কি পড়লাম আবারও বলছি, ফটোসিনথেসিস হচ্ছে পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে আলো আর ক্লোরোপ্লাস্টের জায়গায়, সবুজ অংশে, আর আলোর উপস্থিতি লাগবে। কি তৈরি করবে? কার্বোহাইড্রেট তৈরি করবে আর অক্সিজেন তৈরি করবে। কোথায় ঘটনাটা ঘটছে আর লাইটটা, কোন লাইটটা কাজে লাগছে বলেছি, 400 থেকে 700 ন্যানোমিটারের ওয়েভলেন্থ যে লাইট, অর্থাৎ আমরা দৃশ্যমান আলো, মানে রংধনুর যে 7টা রঙের আলো, সেই আলোগুলোই ফটোসিনথেসিসে কাজে লাগে। আর শর্ট ওয়েভলেন্থ আর লং ওয়েভলেন্থ কাজে লাগে না, শুধু ভিজিবল ওয়েভলেন্থই কাজে লাগে। এখন এই লাইটটা কোথায় যায় পড়তেছে? ক্লোরোপ্লাস্টের ভিতরে যে চাটকি আছে সবুজ সবুজ, থাইলাকয়েড বলি, থাইলাকয়েড মেমব্রেনে যায় পড়বে। সেই মেমব্রেনে কি আছে? লাইট হারভেস্টিং সিস্টেম আছে, তারপরে আছে রিঅ্যাকশন সেন্টার আছে, সেখানে PS2 আছে, PS1 আছে। PS মানে ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1 আছে। এই PS1 PS2 এদেরকে বলে আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ETC বা ইলেকট্রন ট্রান্সপোর্ট কমপ্লেক্স। তাহলে এখানে ইলেকট্রন কোত্থেকে আসে? এখানে ফটোলাইসিস হয়ে পানি ভাঙে, ভেঙে হাইড্রোজেন আয়ন তৈরি করে, অক্সিজেন আয়ন তৈরি করে। এই অক্সিজেনটাই আসলে ওই যে ফটোসিনথেসিসে যে অক্সিজেন উৎপাদন করে, সেই অক্সিজেন পানির থেকে আসে। আর হাইড্রোজেন আসলো, হাইড্রোজেনের আয়নের থেকে যে ইলেকট্রন তৈরি করলো, এর ইলেকট্রনের শক্তি কম, এর এত শক্তি নেই, সে ইলেকট্রনকে শক্তিশালী করার জন্য আলোর থেকে শক্তি নিচ্ছে, নিয়ে ইলেকট্রনকে এনার্জাইজড করছে, মানে শক্তিশালী করছে। সেই ইলেকট্রন বিভিন্ন ফটো সিস্টেমে খালি ঘুরতেছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ঘুরতেছে, ETC কমপ্লেক্সে। ওই রিঅ্যাকশন সেন্টার থেকে যাচ্ছে উপরে, উপর থেকে ফেরোডক্সিন, ফেরোডক্সিন থেকে কি প্লাস্টোকুইনিন, সাইটোক্রোম B6, আবার ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম থেকে আবার উপরের দিকে উঠলো, উঠে এখানে NADPH তৈরি করলো। আর এই যে এখানে আরো যে হাইড্রোজেন ছিল বা অক্সিজেন বের হচ্ছে, এটা এই থাইলাকয়েড থেকে বের হয়ে এই বাইরের ম্যাট্রিক্সে চলে যাবে বা স্ট্রোমাতে চলে যাবে। কোথার? কার ম্যাট্রিক্স বা কার স্ট্রোমা? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে যাবে। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা কি দ্বারা তৈরি আমি বলেছি? অনেক রকমের প্রোটিন দ্বারা, অনেক রকমের এনজাইম দ্বারা গঠিত, অনেক রকম এনজাইম আছে, অনেক রকম প্রোটিন আছে। এই প্রোটিনের মধ্যে যখনই বের হবে, তখন সে আবার ADP থেকে ATP তৈরি করবে। তাহলে এটাই হচ্ছে লাইট ফেজ অফ ফটোসিনথেসিস, অর্থাৎ এর আলটিমেট উদ্দেশ্য হচ্ছে NADPH আর ATP তৈরি করা। আমার এই কথাটুকু বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। আর কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, আমার লাইট ফেজে তাহলে কি পেয়ে গেছি আমরা? NADPH আর ATP। NADPH আর ATP পেয়ে গেছি, এটাই আমার কাজে লাগবে ডার্ক ফেজে। তাহলে সালোক সংশ্লেষণের দুইটা ফেজ আছে, একটা লাইট ফেজ আর একটা হচ্ছে ডার্ক ফেজ। লাইট ফেজ আমরা শিখে ফেলেছি, এখন আর বাকি থাকলো অল্প একটু, আর 10 মিনিট পড়লে হয়ে যাবে। ডার্ক ফেজ বাকি আছে। এখন এই ডার্ক ফেজ কোথায় ঘটে? ওই থাইলাকয়েড থেকে যে বের হয়ে গেল ওই জিনিসগুলো, এর মধ্যে যে স্ট্রোমার মধ্যে ঢুকলো, সেই স্ট্রোমার ওই যে সব এনজাইম বলেছি, অনেক প্রোটিন আছে, এর মধ্যে ঘটবে হচ্ছে ডার্ক ফেজ। তাহলে ডার্ক ফেজ এক এক প্ল্যান্টের এক এক রকম করে ঘটতে পারে। এখানে ডার্ক ফেজ ঘটার জন্য 3 রকমের কাহিনী আছে, 3 রকমের সাইকেল আছে। একটাকে বললে আমরা C3, একটাকে বললে আমরা C4, একটাকে বললে আমরা CAM সাইকেল। যে কোনো সাইকেল মেনটেন করে সে কার্বোহাইড্রেট তৈরি করবে, এটাই হচ্ছে এর কাজ। এখন সারা পৃথিবীতে যত প্ল্যান্ট আছে তার 95% C3 সাইকেল মেনটেন করে, অনলি C3। আর 1% থেকে 2% প্ল্যান্ট C4 সাইকেল মেনটেন করে, আর 3 থেকে 4% প্ল্যান্ট
ক্যাম সাইকেল মেনটেন করে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে এতক্ষণ থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে ঘটনা ঘটছিল, থাইলাকয়েড থেকে বের হয়ে চলে আসলো কি, NADPH আর ATP পেয়ে গেলাম স্ট্রোমার মধ্যে। স্ট্রোমার মধ্যে অনেক প্রোটিন আর এনজাইম আছে, সেখানে কি ঘটবে, ডার্ক রিয়াকশন ঘটবে। সেই ডার্ক রিয়াকশন কয়টা সিস্টেমে ঘটতে পারে? 3টা সিস্টেম। একটা হচ্ছে C3, একটা হচ্ছে C4 আর একটা ক্যাম সিস্টেমে ঘটতে পারে। অনলি C3 ঘটে 95% প্ল্যান্টেই C3 সাইকেল দ্বারা হয়, আর 1% থেকে 2% প্ল্যান্টে C4 সাইকেলে হয়। C4 সাইকেল মানে শুধু C4 না, C4 এর মধ্যেও C3ও হয়। C4 আর C3 মিলে একটা কিন্তু সাইকেল। তার আগে C4 হয়, পর ওইখান থেকে কার্বন ডাই অক্সাইড যা C3 তে ঢুকে। C3 তে আবার ঢুকবে, ঠিক, এক্স্যাক্টলি ঠিক। মানে C4 মানে যে ওখানে C3 নেই তা না, আগে C4 ঘটে ওখানে আবার C3ও ঘটবে। তাহলে শুধু C3 হয় 95% প্ল্যান্ট, 1% বা 2% প্ল্যান্টে C4 ঘটে, আর 3 থেকে 4% প্ল্যান্টে ক্যাম ঘটনা ঘটে, ক্যাম সাইকেল ঘটে। এখন এই ঘটনাটা কিভাবে ঘটে? এই যে স্ট্রোমার মধ্যে বলেছে একটা প্রোটিন আর অনেক রকম এনজাইম আছে, এখানে একটা ইউনিক এনজাইম আছে, নাম হচ্ছে রুবিস্কো। কি বলেছি? রবিস্কো। রুবিস্কো। আর হচ্ছে রাইবোলেজ, বি তে হচ্ছে বিসফসফেট, বিস কো, সিতে হচ্ছে কার্বক্সিলেজ, আর ওতে হচ্ছে অক্সিজেনেজ। তাহলে রাইবোলেজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ, রুবিস্কোর ফুল মিনিং। আমার কথা বোঝা যায়? তাহলে Yes, sir. স্ট্রোমার মধ্যে অনেক এনজাইম আছে, অনেক প্রোটিন আছে, অনেক পদার্থ আছে, তার মধ্যে একটা ইউনিক এনজাইম আছে, নাম কি বলেছি? রবিস্কো। রুবিস্কো। রুবিস্কোর ফুল মিনিং কি বলেছি? রাইবোলেজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ। এই রুবিস্কো এনজাইম এ হচ্ছে এই ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশন শুরু করে দেয়। এনজাইম তো অনুঘটক নাকি, বিক্রিয়া শুরু করে দেয়। কার সাথে কার বিক্রিয়া শুরু করে দেয়? এই স্ট্রোমার মধ্যে রাইবোলেজ 1,5 বিসফসফেট নামে একটা পদার্থ আছে, RUBP। কি বলেছি? RUBP, রাইবোলেজ 1,5 বিসফসফেট একটা পদার্থ আছে, 5 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন। এই RUBPর সাথে ওই যে পাতার মধ্যে, ক্লোরোফিলের মধ্যে বা স্টোমার মধ্যে কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করছে, ওখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড ঢুকিয়ে দেয়। একটা কার্বন ডাইঅক্সাইড RUBPর সাথে বিক্রিয়া কে করে দিচ্ছে? অনুঘটক রবিস্কো। রুবিস্কো করে দিচ্ছে। এই যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে রুবিস্কো যদি এই বিক্রিয়া শুরু করে দেয়, একে তখন তাকে বলবো আমরা কার্বক্সিলেজ ভূমিকা পালন করতেছি। রুবিস্কোর মিনিং কি বলেছি? রাইবোলেজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি বিক্রিয়া ঘটায়, তখন তাকে কি বলবো আমরা? এখন ফাংশন করতেছে কার্বক্সিলেজ। যদি পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে, শর্টেজ থাকে, আর যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, তাহলে কি করবে? RUBPর সাথে অক্সিজেনের বিক্রিয়া শুরু করে দিবে রুবিস্কো। কারণ রুবিস্কো দুইটা কাজই আছে, কার্বক্সিলেজও করতে পারে, আবার অক্সিজেনেজও করতে পারে। মানে কার্বনের সাথেও বিক্রিয়া করে দিতে পারে, অক্সিজেনের সাথেও বিক্রিয়া করে দিতে পারে। যদি কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে দিবে, আর যদি কার্বন ডাইঅক্সাইডের শর্টেজ থাকে তাহলে কার সাথে বিক্রিয়া করে দিবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দিবে। যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া না করে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখন তাকে বলবো আমরা ফটো রেসপিরেশন। বুঝতে পারছি। জি স্যার। ফটো রেসপিরেশন এবার বোঝা গেছে? জি স্যার। আর কোনো কনফিউশন থাকবে ফটো রেসপিরেশন কি? না হ্যাঁ স্যার। স্যার। স্যার তাহলে রুবিস্কো স্যার, রুবিস্কোই হচ্ছে এখানে ফটো রেসপিরেশন হবে না, ফটো কি কার্বক্সিলেশন অর্থাৎ ফটোসিনথেসিস হবে, সেটা ডিপেন্ড করতেছে ওখানে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কত আর অক্সিজেনের কনসেন্ট্রেশন কত তার উপরে। রুবিস্কো যদি কার্বন ডাইঅক্সাইড বেশি পায় কার্বক্সিলেজ করে দিবে, আর যদি অক্সিজেন বেশি পায় তাহলে ফটো রেসপিরেশন করতে শুরু করে দিবে। স্যার তাহলে ডাবল ফাংশন এনজাইম এটা স্যার। ডাবল ফাংশন এনজাইম, সেই জন্য তোর নাম হয়েছে কার্বক্সিলেজ অক্সিজেনেজ। কার্বন ডাইঅক্সাইড পেলে কার্বক্সিলেজ করবে,
অক্সিজেন পেলে অক্সিজেনাইজ করবে, ইউনিক এনজাইম একটা। তাহলে ফটো রেসপিরেশন আর কনফিউশন আছে তোমাদের? না স্যার। তাহলে পাতার ওই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড থাকে তাহলে বেশি থাকলে কার্বক্সিলেজ অর্থাৎ ফটোসিনথেসিস হবে, আর কার্বন ডাইঅক্সাইড যদি শর্টেজ থাকে, অক্সিজেন বেশি থাকে, তাহলে ফটো রেসপিরেশন হবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আরইউবিপি 5 কার্বন বিশিষ্ট। আমি মনে করি প্রথমে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণই বেশি আছে, তাহলে কি শুরু করবে? কার্বক্সিলেশন শুরু করবে, অর্থাৎ ফটোসিনথেসিস শুরু হয়ে যাবে সেখানে, নাকি? জি স্যার। তাহলে ফটোসিনথেসিস শুরু হয়ে গেল, আরইউবিপির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে গেলে 5 কার্বনের সাথে 1 কার্বন যুক্ত হলে কত হয়? 15 6 কার্বন হয়। 6 কার্বন স্যার, কিটো অ্যাসিড 0.5 কে বলে রে ভাই? 6 কার্বন হবে। 6 কার্বন হয়ে গেল। আরইউবিপি ছিল 5 কার্বন, আর আরেকটা কার্বন ডাইঅক্সাইডের কার্বন যুক্ত হয়ে গেল, তাহলে 6 কার্বন হয়ে গেল। এই 6 কার্বন যুক্ত যে কম্পাউন্ড তৈরি হলো সেটা ভেঙে 2টা 3 কার্বন বিশিষ্ট পদার্থ তৈরি করবে, যার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, পিজিএ। 3 কার্বন বিশিষ্ট 2টা পিজিএ তৈরি করবে। তাহলে 2টা 3 কার্বন বিশিষ্ট মানে 3 দুগুণে কত? 6 কার্বন। তাহলে এটাই হচ্ছে C3 সাইকেলের ফার্স্ট স্টেবল প্রোডাক্ট, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড 3PGA। যেহেতু C3 সাইকেলের ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কার্বক্সিলেশনের মাধ্যমে আরইউবিপি এবং রুবিস্কো থেকে আসলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেই জন্য এই সাইকেলের নাম হয়েছে C3 সাইকেল। এখন ভাই এই C3 সাইকেল থেকে এই যে 3 কার্বন বিশিষ্ট 2টা পিজিএ হলো, এইভাবে এইটা চলে আসবে, অনেকগুলো ধাপ আছে, রিডাকশন হবে। এইটা পিজিএ, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে সেডুহেপ্টুলেজ, তারপরে বিভিন্ন অনেকগুলো ধাপ আছে, এসে এখান থেকে কিছু অংশ তৈরি হয়ে যাবে কার্বোহাইড্রেট। এবং এই যে পিজিএ থেকে কার্বোহাইড্রেটে কনভার্ট হচ্ছে, এইখানে কি ব্যবহার হবে? ওই সেই এটিপি আর এনএডিপিএইচ, লাইট ফেজে যে আমরা লাইট ফেজে যে এটিপি আর এনএডিপিএইচ তৈরি হয়েছে, সেই শক্তিটা এখানে ব্যবহৃত হবে। এই এটিপি আর এনএডিপিএইচ না হলে এখানে সে কার্বোহাইড্রেটে ফাংশন করতে পারবে না, মানে কনভার্ট হতে পারবে না। এই কার্বোহাইড্রেটে ফাংশন হয়ে যাবে, কিন্তু আবার আরইউবিপি তো কার্বন স্টোমার মধ্যে শর্ট পড়ে যেতে পারে, কিন্তু শর্ট পড়বে না। এই 6 বার এরকম যদি আসে কার্বন, তাহলে 6টা কার্বন মিলে একটা গ্লুকোজ চলে হয়ে যাবে, আর আরইউবিপি আবার আগের জায়গায় রিজেনারেশন হয়ে যাবে, মানে আবার আরইউবিপি আগের জায়গায় চলে যাবে, রিজেনারেট হয়ে আবার সে আগের আরইউবিপি তৈরি হয়ে যাবে। যদি আগে আরইউবিপি তৈরি হয়ে যায়, তাহলে স্টোমার মধ্যে আর আরইউবিপি শর্টেজ থাকবে না স্যার। তাহলে 6 বার যদি এরকম কার্বন ডাইঅক্সাইড আরইউবিপির সাথে যুক্ত হয়, তাহলে সেখান থেকে আমার 1 অণু কার্বোহাইড্রেট তৈরি হয়ে যাবে, আবার আরইউবিপিও রিজেনারেট হয়ে যাবে, আরইউবিপিও আগের পরিমাণই থাকবে। আরইউবিপি রিজেনারেশন করতে এই এনএডিপিএইচ এবং এটিপি তৈরি লাগবে, অর্থাৎ লাইট ফেজের ওই শক্তি লাগবে। তাহলে এটা গেল C3 সাইকেল। এবং C4 সাইকেলে হচ্ছে যে এই C4 এর ক্যারেক্টারিস্টিক্স, অ্যানাটমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এখানে বান্ডিল শীট ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টের চারিদিকে বান্ডিল শীট দ্বারা ঢাকা থাকে, ঘেরা থাকে। এখানে কখনো এই অক্সিজেনের পরিমাণ বেশি থাকে না, সবসময় সে এই বান্ডিল শীটের মধ্যে কার্বন ডাইঅক্সাইড জমা করে রাখতে পারে। তো বান্ডিল শীটের মধ্যে সবসময় যদি কার্বন ডাইঅক্সাইড জমা থাকে, আর রুবিস্কো তাহলে কি অক্সিজেনের সাথে অক্সিজেনাইজ করতে পারবে? না স্যার। তাহলে সবসময় খালি কার্বন ডাইঅক্সাইডের সাথেই বিক্রিয়া হতে থাকবে, অর্থাৎ এখানে ফটো রেসপিরেশন হবে না, অলওয়েজ খালি ফটোসিনথেসিস হতে থাকবে। এবং ফটোসিনথেসিস হয়ে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। C4 সাইকেলে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কি তৈরি করে?
4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড OAA। আর C3 তে কি তৈরি করছিল? 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারাইড অর্থাৎ PGA। তাহলে যেহেতু C4 সাইকেলে এখানে অক্সিজেনের উপস্থিতি নেই, অলওয়েজ কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বেশি, সেজন্য সবসময় ফটোসিনথেসিস হতেই থাকে, অর্থাৎ কার্বক্সিলেশনই হতে থাকে। আর এই ক্ষেত্রে তার ফার্স্ট স্টেবল প্রোডাক্ট 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেই জন্য এই সাইকেলকে বলা হয় C4 সাইকেল। এখন এই C4 সাইকেল মানে এই C4 অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা ঘুরতে ঘুরতে আবার C3 আবার ওখানে আরেকটা সাইকেল হয়, সেই C3 এর মধ্যে যে কার্বোহাইড্রেট তৈরি করে। C4 সাইকেলে C3 সাইকেলও ইনক্লুড আছে, অর্থাৎ C4 সাইকেলে যে সমস্ত প্ল্যান্টে হয় 1% প্ল্যান্টে, তাদের এখানে ফটো রেসপিরেশন হয় না। আর রেসপিরেশন মানে তো শক্তি ক্ষয় করে ফেলা, অর্থাৎ এর শক্তি নষ্ট হয় না, অলওয়েজ ফটোসিনথেসিস করে, সেজন্য তাদের প্রোডাকশন বেশি। C4 প্ল্যান্টের প্রোডাকশন বেশি কারণ তাদের ফটো রেসপিরেশন হয় না, অক্সিজেনেশন হয় না, ডিউ টু অ্যানাটমিক্যাল ফিচার অফ ক্র্যানস অ্যানাটমি। তাদের যে অ্যানাটমিক্যাল ফিচার তাকে বলা হয় ক্র্যানস অ্যানাটমি। আর ক্যাম্প প্ল্যান্টের ক্ষেত্রে দিনের বেলায় তার স্টোমাটা বন্ধ থাকে, রাত্রের বেলায় খোলা থাকে। তাদের রাত্রের বেলায় যখন খোলা থাকে তখন সে কার্বন ডাই অক্সাইড ভিতরে ঢুকায়, কিন্তু তখন আর লাইট নেই, লাইট রিয়াকশনের মাধ্যমে NADP ATP তৈরি করতে পারে না। যখন দিন আসে তখন সে NADP ATP তৈরি করে সে আবার C3 সাইকেল সম্পন্ন করে। শুধু দিনের বেলায় তার ওই C3 সাইকেলটুকু হয়, আর রাত আসলে স্টোমাটা দিয়ে কার্বন ডাই অক্সাইড ঢুকে, সেজন্য তার টোটাল সাইকেল সম্পূর্ণ করতে রাত এবং দিন 2 বেলায় দরকার হয়। সেজন্য C3 ক্যাম্প সাইকেলেরও প্রোডাক্টিভিটি কম। তাহলে প্রোডাক্টিভিটি কার বেশি? C4 এর। C4 তারপরে C3 আর ক্যামের আরো কম। তবে এদের C3 কি স্যার লাইট লাগবে স্যার? C3 স্যার করতে হবে স্যার? সবটাতে লাইট লাগবে। C3 তে লাইট লাগবেই, কারণ ওই যে NADP আর ATP না হলে তো হবে না, ওটা তো লাইটের মাধ্যমে তো আসতে হবে, লাইট ফেজের মাধ্যমে তো NADP আর ATP তৈরি হতে হবে। মানে লাইট লাগবে না, আমি বলছি লাইট ফেজ দরকার। লাইট ফেজে যে NADP আর ATP তৈরি করেছে না, সেই ATP আর NADP লাগবে C3 তে, C4 এ সব জায়গায়। স্যার ক্যামে কি তাহলে দিনের বেলা C3 ঘটবে? হ্যাঁ, দিনের রাতে সবসময় C3 ঘটতে পারবে, কিন্তু কার্বন ডাই অক্সাইডের শর্টেজ থাকে দিনের বেলায়, কারণ তখন স্টোমাটা বন্ধ থাকে। রাত্রের বেলা যখন খুলে তখন কার্বন ডাই অক্সাইড ঢুকাই দেয়, পরের দিনে সে আবার দিনের বেলায় কাজ করে লাইট পেলে। লাইট না পেলে তো ATP আর NADP তৈরি হবে না, তখন ওই সে C3 সাইকেলটা হবে না, মানে কার্বোহাইড্রেট তৈরি করতে পারবে না। আর ফটো রেসপিরেশন সবথেকে কম প্রোডাক্টিভিটি স্যার। কম, কিন্তু তারা টিকে থাকতে পারে ভালো। তার স্টোমাটা রাত্রের বেলায় খোলা থাকে, দিনের বেলায় বন্ধ থাকে, সেজন্য মরুজ বা ডেজার্ট কন্ডিশনে বৃষ্টিপাত কম হলেও দিনের বেলায় তার স্টোমাটা বন্ধ থাকার কারণে তার ট্রান্সপিরেশন কম হয়, পানি লস কম হয়, সেজন্য মরু অঞ্চলেও সে টিকে থাকতে পারে। C4 প্ল্যান্ট তাদের লাইট স্যাচুরেশন পয়েন্ট, কার্বন ডাই অক্সাইড স্যাচুরেশন পয়েন্ট আনলিমিট, যতই লাইট পড়ুক তার কোনো সমস্যা নেই, যতই কার্বন ডাই অক্সাইড হোক তার জন্য আরো ভালো। অক্সিজেন বাতাসে বেশি থাকলেও তার কোনো সমস্যা নেই, তার ভিতরে কার্বন ডাই অক্সাইড জমা আছে, সেই জন্য C4 এর প্রোডাক্টিভিটি বেশি। আর C3 তে কার্বন ডাই অক্সাইডের শর্টেজ হলে অক্সিজেন বেশি ঢুকে যাবে, আর তখন অক্সিজেনেস শুরু হয়ে যাবে, রুবিস্কো অক্সিজেনেস করা শুরু করে দিবে, তখন ফটো রেসপিরেশন শুরু হয়ে যাবে। অর্থাৎ C4 এ ফটো রেসপিরেশন হয় না, আর C3 তে ফটো রেসপিরেশন হয়। আর রেসপিরেশন হয় মানে তার লস হয়ে যাবে। একটা মলিকুলে যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বলছি না, ওখানে কার্বন নিলেও একটা কার্বন তার লস হয়ে যায়। তাহলে আমি এতক্ষণ ফটোসিনথেসিস আর ফটো রেসপিরেশনের একটা ব্রিফ তোমাদেরকে ধারণা দিলাম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন বলো, আমি তো পড়াই ঢুকি না এতক্ষণ। তোমাদের আমি বলেছি 15-20 মিনিটে তোমাদের ফটোসিনথেসিস চ্যাপ্টারটা বিষয়টা কি সেটা তোমাদের মাথায় দেওয়ার চেষ্টা করব। C4 স্যার ফটো রেসপিরেশন না হয় কারণটা স্যার ওই যে ওর ভিতরে কার্বন ডাই অক্সাইড, ওই যে ক্র্যানস অ্যানাটমি থাকার কারণে ইন্ডুল শীতের মধ্যে সবসময় সে কার্বোহাইড্রেট কি কার্বন ডাই অক্সাইড জমা করে রাখে, ওখানে অক্সিজেন যায় না, অক্সিজেন ঢোকার সুযোগ নেই।
অক্সিজেন না পেলে তো ফটো রেসপিরেশন হবে না। স্যার একটু এটা আরেকবার বলেন, স্যার পিছনে আওয়াজ হইতেছিল কিছু বুঝতে পারিনি। ভাই আমি তো ঘেমে গেলাম এত কথা বলতে বলতে। তুমি শোনো, আমি বলছি যে C3 প্ল্যান্টে কিছুক্ষণ আগে বললাম না যে রুবিস্কো যদি কার্বন ডাইঅক্সাইড পায় তাহলে কি করবে? ফটোসিনথেসিস করবে। আর যদি অক্সিজেন পায় কি করবে? ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন করবে। আর C4 এর ক্ষেত্রে বলছে তার একটা স্পেশাল অ্যানাটমিক্যাল ফিচার আছে, তাকে বলে ক্র্যান্স অ্যানাটমি, অর্থাৎ বান্ডিল শীতের মধ্যে সে কার্বন ডাইঅক্সাইড জমা রাখার সক্ষমতা আছে। সব সময় যদি সেখানে কার্বন ডাইঅক্সাইড জমা রাখে তাহলে ওখানে কি আর অক্সিজেন ঢুকবে? না স্যার। ঢুকবে না। তাহলে সে অক্সিজেন যদি না পায় তাহলে সেখানে কি ফটো রেসপিরেশন হবে? না স্যার। আর রেসপিরেশন, ফটো রেসপিরেশন হওয়া মানে তো লস। রেসপিরেশন মানে শক্তি আরো নষ্ট করে দেওয়া। তাহলে সেই জন্যই C4 এ ফটো রেসপিরেশন হয় না। ওই ক্র্যান্স অ্যানাটমি বা তার অ্যানাটমিক্যাল ফিচার্স এর মধ্যে সবসময় সে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি করে রাখে, অক্সিজেন ওখানে ঢুকতে পারে না। এবার বোঝো নাই? জি স্যার বুঝছি। তাহলে ফটোসিনথেসিস নিয়ে তোমাদের মাথা নষ্ট ছিল, এখন কিছুটা পরিষ্কার হয়েছে? জি স্যার। এবার আমি তাহলে পড়াই। শিওর স্যার। কে বুঝতে পারো নাই বলো এখনো? স্যার আপনি অনেক সুন্দর করে বুঝাইছেন স্যার। ভাই আমি আধা ঘন্টা, দেখো 2:40 থেকে 3:15, তাহলে ওইদিকে 20 মিনিট আর 15 মিনিট, 35 মিনিটে ফটোসিনথেসিস চ্যাপ্টার তোমাদের মাথায় আমি ঢোকানোর চেষ্টা করেছি। স্যার আপনার কোনো নির্দিষ্ট শীট নাই স্যার এই বিষয়ের উপরে? আচ্ছা আমি আগে পড়াই, আমি আগে তো পড়াই নাই, আমি তো তোমাদের মাথায় খালি থিমটা দিলাম, আমি একটু পড়াই তোমাদেরকে। জি স্যার পড়ান। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। কি লেখা আছে? লাইটস এন্ড ইটস নেচার। লাইট কি বলেছি? সূর্য থেকে আসা ওয়েভলেন্থ। আমি আবারও বলতেছি, সূর্যের থেকে আসা ফোটন কণা, ফোটন পার্টিকেল, যেখানে কি আছে? ফটোসিনথেটিক এনার্জি আছে। ফটোসিনথেটিক এনার্জি আছে, সোলার স্পেকট্রাম, যেখানে ফটোসিনথেসিস করার মতো এনার্জি আছে। এখন এই লাইটের ওয়েভলেন্থের উপরে ভিত্তি করে লাইটকে কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগ। 3 ভাগে। 3 ভাগে। একটা শর্ট ওয়েভলেন্থ, একটা লং ওয়েভলেন্থ আর একটা ভিজিবল ওয়েভলেন্থ। এখন ওয়েভলেন্থ কি আমি একটু দেখাই তোমাদের। দেখা যায়? জি স্যার। আচ্ছা এই যে একটা রুলার টানা আছে দেখছো? এই যে একটা ঢেউ খেলানো বস্তু দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, দেখো এই বাম দিকে অনেক লম্বা লম্বা ঢেউ, আবার আস্তে আস্তে কমতে আছে ঢেউগুলো, ওয়েভ, আবার আস্তে আস্তে আরো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাচ্ছে নাকি? এক ঢেউয়ের মাথা থেকে আরেক ঢেউয়ের ডিস্টেন্স, এটাকেই বলছে আমরা ওয়েভ লেন্থ। আমার কথা বোঝা যায়নি? জি স্যার। জি স্যার। যদি এই ওয়েভ লেন্থ যদি ছোট হয় তখন তাকে বলবো আমরা শর্ট ওয়েভ লেন্থ, যেমন গামা রে, এক্স রে, ইউভি রে, আল্ট্রা ভায়োলেট রে, এগুলোকে বলবো আমরা শর্ট ওয়েভ লেন্থ। আরে দেখা লেখা আছে ভিজিবল লাইট, ভিজিবল লাইট, এটাকে বলছে আমরা ভিজিবল ওয়েভ লেন্থ। আর বাম পাশের এই লম্বা লম্বা ওয়েভ লেন্থ ঢেউ দেখা যাচ্ছে, এটাকে হচ্ছে লং ওয়েভ লেন্থ, মানে ইনফ্রারেড, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এগুলো হচ্ছে লং ওয়েভ লেন্থ। এদের মধ্যে থেকে শুধুমাত্র ভিজিবল ওয়েভ লেন্থ যেটুকু,
এই ওয়েভলেন্থের লাইট আমাদের ফটোসিনথেসিস করতে সক্ষম। কত থেকে কত বলেছি? 400 থেকে 700 ন্যানোমিটার। 400 থেকে 700 ন্যানোমিটারের লাইট আমাদের ফটোসিনথেসিস করতে পারে। তাহলে আমরা লাইট টিভিতে আসতেছে, সেই লাইটের শক্তি আছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে ফটোসিনথেসিস করতে হবে। এখন তোমরা কি এখানে একটা ফটোসিনথেসিসের একটা রিঅ্যাকশন দেখতে পাচ্ছ? জি স্যার। দেখতে পাচ্ছ। এখন আমরা আরেকটা স্লাইডে যাই। যে নোটে দেখো, এটা দেখো তো, একটা ছবি দেখা যায় কিনা, তোমরা দেখতে পাও কিনা? পানি, কার্বন ডাই অক্সাইড, লাইট এনার্জি, ক্লোরোপ্লাস্ট তৈরি করছে কার্বোহাইড্রেট আর অক্সিজেন। দেখা যায়? জি স্যার। এটাকেই বলছি আমরা ফটোসিনথেসিস। তাহলে পানি থেকে কি হচ্ছে দেখো, হাইড্রোজেন লেখা আছে নিচে, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এই যে এই নিচে লেখা আছে হাইড্রোজেন, আরো দিয়ে লেখা আছে হাইড্রোজেন প্লাস ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে লো এনার্জি, ইলেকট্রন ইজ এনার্জাইজড বাই দা লাইট এনার্জি অফ সান। আমি এতক্ষণ বলছিলাম না, হাইড্রোজেন থেকে যে আমরা ইলেকট্রন পাবো তার শক্তি কম। কে শক্তিশালী করতে হলে কার শক্তি দরকার? লাইটের শক্তি দরকার। লাইটের শক্তি দরকার, ফোটন কণার শক্তি দরকার। যে এই ইলেকট্রনকে শক্তিশালী করেছে। দেখো, হাই এনার্জি ইলেকট্রন এন্ড হাইড্রোজেন আয়ন। এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে এসেছে কার্বন, হাইড্রোজেন থেকে পানির, এই হাইড্রোজেন থেকে এসেছে হাইড্রোজেন, আর অক্সিজেন এই যে পানি এবং এর থেকে আসছে, এই পানির অক্সিজেন হয়ে তৈরি করেছে অক্সিজেন, আর কার্বন ডাইঅক্সাইডের এইখান থেকে অক্সিজেন এখানে আসছে, এটা CH2 তৈরি করছে, অর্থাৎ এটাই হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করছে। আর এখানে যে অক্সিজেন তৈরি হচ্ছে, সেই অক্সিজেন থেকে আসতেছে, পানি ভেঙে আসতেছে। আলটিমেটলি পানি এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ার ফলে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন উৎপাদন করার প্রক্রিয়াকেই বলছি আমরা ফটোসিনথেসিস। আলটিমেট উদ্দেশ্য কি? খাদ্য তৈরি করা। গাছ তার খাদ্য তৈরি করে কার্বোহাইড্রেট আকারে নিজের দেহে সঞ্চয় করে রাখবে, ফ্রুট, সিড দেহের মধ্যে সঞ্চয় করে রাখবে, আর আমরা আলটিমেটলি সেই সিড গুলো, ফ্রুট গুলো খাবো। আমার কথা বোঝা যায়নি? জি স্যার, বুঝতে পারছি। আমরা ফটোসিনথেসিস। এখন এই ফটোসিনথেসিসে এই যে সূর্যের আলো আসলো, এসে পানিকে ভাঙলো, পানিকে ভাঙছে, ভেঙে দেখো পানি ভেঙে হাইড্রোজেন হচ্ছে, আর কি তৈরি করছে? অক্সিজেন তৈরি করছে। আর ফটোকেমিক্যাল রিঅ্যাকশনে এখানে এই যে ইন গ্রানা আর ইন স্ট্রোমা, গ্রানা মানে থাইলাকয়েড, গ্রানায় কি হচ্ছে? NADP আর ADP থেকে NADPH আর ATP তৈরি করতেছে। আর স্ট্রোমার মধ্যে কি তৈরি করছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বোহাইড্রেট তৈরি করছে। তখন আমি যে বক্তব্য বলেছি নোটে আছে লেখা? জি স্যার। আচ্ছা, এখন আমরা বুঝে ফেললাম এই যে ওয়েভলেন্থ অফ লাইট সম্পর্কিত এখানে কথাবার্তা আছে, এগুলো তোমাদের পড়ার দরকার নেই। এখন লাইট অ্যাবজর্বিং অ্যাপারেটাস এন্ড পিগমেন্ট। লাইট কে অ্যাবজর্ব করবে বলেছি? ক্লোরোপ্লাস্ট অ্যাবজর্ব করবে, তাই না? জি স্যার। ক্লোরোপ্লাস্ট অ্যাবজর্ব করবে, ক্লোরোপ্লাস্ট অ্যাবজর্ব করবে। তাহলে আমি আরেকটা স্লাইড শেয়ার করি। আচ্ছা, তোমরা লাইট এখন মনে করো যে সবুজ ক্যাপসিকাম স্ক্রিনে দেখা যায়, লাল অ্যাপল। জি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে দেখো এখানে দেখিয়েছি 7 রকমের লাইট এই অ্যাপল এবং ক্যাপসিকামের উপরে পড়ছে। আসহ কলা, আমরা দৃশ্যমান আলো, ভিজিবল লাইট, 7 রকম লাইট আছে। ব্লু, ইন্ডিগো, যা আছে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ। 7 রকমের মধ্যে 6 রকম লাইট এই আপেলের মধ্যে চলে যাচ্ছে, আর একটা লাইট সে রিফ্লেক্ট। কোনটা রিফ্লেক্ট করছে? রেড কালার। যে কালারটা ক্যাপসিকাম কোনটা রিফ্লেক্ট করছে? গ্রিন কালার। ইয়েলো। যে লাইটটা রিফ্লেক্ট করবে সেই কালার আমরা দেখব। লাল আপেল লাল লাইটকে রিফ্লেক্ট করছে, সেজন্য আমরা আপেলকে লাল দেখি। ক্যাপসিকাম সবুজ লাইট রিফ্লেক্ট করে, আর বাকি লাইটকে সে অ্যাবজর্ব করে, সেজন্য ক্যাপসিকামকে আমরা সবুজ দেখি। পাতা সবুজ আলোকে রিফ্লেক্ট করে, সেজন্য পাতাকে আমরা কি দেখি?
সবুজ দেখি। আচ্ছা, এখন পিগমেন্টের মধ্যে এই যে সেই ক্লোরোপ্লাস্ট দেখা যায় তোমাদের, জি স্যার দেখা যাচ্ছে। এই যে পাতা পাতা সেকশন করলে এটা আপার এপিডার্মিস, নিচেরটা লোয়ার এপিডার্মিস, স্পঞ্জি প্যারেনকাইমা, তারপরে লিসেড প্যারেনকাইমা, এগুলো নাম শুনেছো না? পাতাকে সেকশন করলে এই যে সব মৌমাছির বাক্সর মধ্যে দেখা যাচ্ছে, এর মধ্যে সবুজ সবুজ চাকতি দেখতে পাচ্ছ না? জি স্যার, গ্রানা। চাকতিগুলোই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই বলগুলোই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টটা কোনটা? এই বলটা হচ্ছে এই যে এই বল, পুরো বলটা। আর এই বলটাকে কাটতে এর ভিতরে চাকতি পাবে। এই চাকতিগুলোই হচ্ছে সেই থাইলাকয়েড বা গ্রানাম। আর এর বাইরে যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে এই চাকতির বাইরে, এটাই হচ্ছে স্ট্রোমা। এর মধ্যে সেই রুবিস্কো বিভিন্ন রকম প্রোটিন এনজাইম আছে এই সাদা অংশগুলো, মানে ফাঁকা অংশগুলো। বোঝা যায়নি? জি স্যার, বুঝে গেছে। তাহলে লাইট ট্র্যাপ করবে কে? এই চাকতিগুলোর বডি, চাকতিগুলোর মেমব্রেন গুলো, রিঅ্যাকশন সেন্টার, তারপরে লাইট হারভেস্টিং কমপ্লেক্স কই আছে? এই চাকতিগুলোতে আছে, চাকতিগুলোর ওই পালে আছে, থাইলাকয়েডে আছে। তাহলে আমরা দেখো এখানে পিগমেন্ট আছে, মনে করো যে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে পিগমেন্ট আছে, কি কি আছে? ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে, ক্যারোটিন আছে, জ্যান্থোফিল আছে। পিগমেন্ট গুলোর কালার কি দেখো, এই যে ক্লোরোফিল আছে গ্রিন মেজর কালার, আর ক্লোরোফিল বি দেখতে ইয়েলো, ক্যারোটিনয়েড বা ক্যারোটিন জ্যান্থোফিল এগুলো হচ্ছে অরেঞ্জ, রেড, ইয়েলো। এই যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে স্ট্রোমা, স্ট্রোমা মানে ইনার ফ্লুইড উইথ ডিএনএ, রাইবোজোম, ফ্লুইড, বিভিন্ন এনজাইম, এটাকে বলছে কি আমরা? স্ট্রোমা। গ্রানা কি? স্টক অফ থাইলাকয়েড, ওই চাকতি গুলো ভিতরে, এগুলো বলছে গ্রানা বা থাইলাকয়েড। থাইলাকয়েড হচ্ছে কি? ডিস্ক মেমব্রেন উইথ ফটোসিনথেটিক পিগমেন্ট, অর্থাৎ ওই ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি পিগমেন্ট গুলো সহ যে ডিস্ক গুলো, এই ডিস্ক গুলোকে বলছে আমরা থাইলাকয়েড। আর ফটো সিস্টেম এখানে আছে, ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। এই এটার একটা ছবি তুলে রাখছো, স্ক্রিন শেয়ার করে, স্ক্রিনকে ইয়ে করে রাখো, স্ক্রিন কি বলে এটাকে? স্ক্রিনশট নিয়ে রাখো। তাহলে ক্লোরোপ্লাস্টটা কি আমরা দেখে ফেলেছি নাকি? তাহলে বলো তো ভাই, এটা হচ্ছে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ভিতরে এই সাদা অংশগুলো তরল পদার্থ বা অর্ধ তরল পদার্থ, যার নাম কি বলেছি? স্ট্রোমা। স্ট্রোমার মধ্যে কি কি আছে? রাইবোজোম আছে, বিভিন্ন প্রোটিন আছে, এনজাইম আছে। এখানে কোন রিঅ্যাকশন হয়? ডার্ক রিঅ্যাকশন হয়। আর লাইট রিঅ্যাকশন কোথায় হয়? এই ডিস্ক গুলোতে নাকি? চাকতিগুলোতে, পয়সাগুলোতে। পয়সার এই ভিতরে যে মেমব্রেনের ভিতরে পানি ভাঙবে, ভেঙে হাইড্রোজেন আয়ন আর অক্সিজেন তৈরি করবে, সেইগুলো বের হয়ে এই সাদা অংশের মধ্যে বের হয়ে আসবে। আর ওর ভিতরে তৈরি করবে তখন এনএডিপি, আর এই বাইরে বের হওয়ার সময় তৈরি করবে এটিপি। এই এনএডিপি আর এটিপি এই সাদা অংশগুলোতে যে রুবিস্কো এনজাইম আছে, এখানে ডার্ক রিঅ্যাকশনে কাজে লাগে। বুঝুন এই কথা? তাহলে ক্লোরোপ্লাস্ট কি, কোন অংশ লাইট ট্র্যাপ করে, সব আমরা শিখে ফেললাম কিন্তু। আচ্ছা, এখন আরেকটা স্ক্রিন শেয়ার, আমরা নোটে চলে যাই। তাহলে লাইট অ্যাবজর্বিং অ্যাপারেটাস কি কি বলেছি? লাইট অ্যাবজর্বিং অ্যাপারেটাস আছে ক্লোরোপ্লাস্ট। এর কি কি আছে? আউটার এনভেলাপ আছে, ইনার ইন্টারনাল ল্যামিনার সিস্টেম আছে, আর স্ট্রোমা বা ম্যাট্রিক্স আছে। আউটার এনভেলাপের কাজ কি, ইনার ম্যাট্রিক্সের কাজ কি, সব এখানে লেখা আছে। আচ্ছা, স্ট্রোমার কাজ কি? এই যে রুবিস্কো, স্ট্রোমার মধ্যে কি আছে কি বলেছি? ইউনিক এনজাইম রুবিস্কো আছে। আচ্ছা, লাইট অ্যাবজর্বিং পিগমেন্ট ক্লোরোফিল। ক্লোরোফিল কি কি আছে বলেছি?
ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে, ক্যারোটিন আছে আর জ্যান্থোফিল। বলে রাখি ক্লোরোফিল এ সরাসরি লাইট ট্র্যাপ করে ফটো সিস্টেমে ব্যবহার হয়, আর ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল লাইট কে ট্র্যাপ করে ক্লোরোফিল এ কে দেয়, ক্লোরোফিল এ তখন ফটো সিস্টেমে ঢুকায়। কথা বোঝা যায়নি? জি স্যার। আচ্ছা, এখানে আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বলছিলাম না ইটিসি। সেখানে ফটো সিস্টেম 1 আছে, ফটো সিস্টেম 2 আছে। ফটো সিস্টেমে 1 আছে, ফটো সিস্টেম 2 আছে। তোমাদেরকে দেখাই, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, জি স্যার। এই বাম পাশে দেখো E680 মানে 680 ন্যানোমিটারের আলো, এই রিয়াকশন সেন্টার এটা এইখানে পড়বে। পড়ে এখানে পানি দেখো, এটা ভেঙেছে, ভেঙে হয়েছে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি করেছে, তাই না? পরে এখানে যে ইলেকট্রন আসছে, সেই ইলেকট্রন হাইড্রোজেনের ইলেকট্রনকে এনার্জাইজ করবে আলো দ্বারা, এই উপরে চলে গেল, মানে উচ্চ শক্তির P68 হলো। এই যে স্টার মারা P68 স্টার, এখান থেকে চলে আসলো কি প্লাস্টোকুইনিন হয়ে সাইটোক্রোম B6, সাইটোক্রোম B6 থেকে প্লাস্টোসায়ানিন আসলো P70। এটা আছে ফটো সিস্টেম 1। আর বামেরটা কি বললাম, ফটো সিস্টেম PS2। আর এই যে এখানে ডান পাশে PS1 লেখা আছে। জি স্যার। জি স্যার। PS1 70 মানে 700 ন্যানোমিটারের আলো এখানে পড়বে। 700 ন্যানোমিটারের আলো রিসিভ করবে, P70 স্টার হয়ে যাবে, মানে শক্তিশালী হয়ে যাবে। এইখানে NADP তৈরি হলো, এই যে NADP তৈরি হয়েছে, দেখেছো? NADP তৈরি হয়েছে। এখন এই যে দেখো, এই যে চাতকি গুলোর মধ্যে, এই যে চাতকিকে যদি কাটি তাহলে এরকম দেখা যাবে। আমার দেখা যায়, আমি এই যে আমার কাটসার মাউস এখানে এই ঘটনাগুলো ঘটছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা PS2 PS1 তোমাকে দেখায়। ইলেকট্রন স্যার মেন কাজটা কি স্যার? এনআরজিপি তৈরি করা? বুঝি নাই। স্যার ইলেকট্রনের মেন ফাংশনটা কি স্যার এখানে? ইলেকট্রনের মেন ফাংশন শক্তি সঞ্চয় করে NADPH আর ATP তৈরি করা। জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। এই যে দেখো, এইটা হচ্ছে একটা চাতকি, ওই যে থ্যালাকয়েডের যে চাতকি বলছিলাম না, বা কয়েন। জি স্যার। কয়েনের এটা মনে করো যে তার মেমব্রেন, গায়ের অংশ, তাকে যদি কাটা যায় এরকম দেখা যায়। দেখো এটা PS2, এই যে আমি আমার কার্সার দেখা যায়, ডান পাশে PS1 দেখা যায়, আর এই যে বাইরে কি আছে, স্ট্রোমা। আর এই এর ভিতরে যে আবার চাতকির ভিতরে যে ফাঁকা জায়গাটা, সেখানে যে পানি ভেঙে অক্সিজেন হচ্ছে, দেখা যায়। LEC2 মানে লাইট হারভেস্টিং কমপ্লেক্স 2। আর কি দেখা যাচ্ছে, লাইট হারভেস্টিং তো ক্লোরোফিল 1 করবে না? প্রথমে আমি বলছি যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স 2 মানে ফটো সিস্টেম 2 আগে কাজ করে। আগে ফটো সিস্টেম 2 তে আসুক, তুমি 1 এর দিকে যাও না ভাই। এই কথা 5 বার বলা হয়ে গেছে। 2 থেকে বলছে 1 এ যাবে। হ্যাঁ, আমি সেজন্য 2 আগে বলতেছি। দেখো PS2 লেখা ওই উপরে, দেখছো আমার কার্সার ঘুরছে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তাহলে লাইট হারভেস্টিং কমপ্লেক্স বলছিলাম, এটা লাইট হারভেস্টিং কমপ্লেক্স মানে PS2 তে লাইট হারভেস্টিং কমপ্লেক্স 2 কাজ করবে। E68 মানে 680 ন্যানোমিটারের আলো অ্যাবজর্ব করবে, এখানে পানিকে ফটোলাইসিস করবে, করে তৈরি করবে অক্সিজেন আর হাইড্রোজেন। হাইড্রোজেন থেকে ইলেকট্রন বের হবে, তাই না? এই ইলেকট্রনকে এই আলো পেয়ে শক্তিশালী করবে। কি হবে, এইখান থেকে প্লাস্টোকুইনিন, সাইটোক্রোম B6, সাইটোক্রোম F, প্লাস্টোসায়ানিন, এখান থেকে যাবে ফটো সিস্টেম 1 700 এ যে ফেরোডক্সিন। এখানে দেখো NADP থেকে কি তৈরি হলো, NADPH তৈরি হয়ে গেল। কোথায় তৈরি হলো, স্ট্রোমাতে তৈরি করছে, কিন্তু স্ট্রোমার মধ্যে NADPH পেয়ে গেলাম। জি স্যার। করতে গেল এই আলোর শক্তি আর এই পানি ভেঙে হাইড্রোজেন যে ইলেকট্রন দিয়েছে, সেই ইলেকট্রনের শক্তি ব্যবহার করে NADP কে NADPH তৈরি করে ফেলছে। এটাকে অক্সিজেন দেখো আর হাইড্রোজেন দেখো, এদিক দিয়ে এই ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে, দেখছে যে ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে, দেওয়া
চিত্র দিয়ে বের হয়ে হাইড্রোজেন বের হওয়ার সময় কি তৈরি করেছে? এডিপি থেকে এটিপি তৈরি করেছে। এডিপি থেকে কি তৈরি করেছে? এটিপি তৈরি করেছে। এটা কোথায় ঘটছে? থাইলাকয়েড মেমব্রেনে ঘটতেছে। থাইলাকয়েড মেমব্রেন মানে তার গায়ের চামড়াতে ঘটতেছে। আর এই ছিদ্রের মধ্যে থেকে অক্সিজেন হাইড্রোজেন আয়ন গুলো বের হচ্ছে, বের হয়ে এখানে এডিপি তৈরি করছে আর এনএডিপি তৈরি করছে। এটাই হচ্ছে লাইট ফেজ, মানে আলোক পর্যায়ে আমার এটাই হচ্ছে কাজ, এনএডিপিএইচ তৈরি করা আর এটিপি তৈরি করা। তাহলে আমি আমার এই কথাগুলো কে বুঝতে পারোনি বলো? হ্যাঁ বলো। স্যার এই ফিগার কি আসবে? ভাই এটা তো কোশ্চেন আমি করব না, আমাকে পড়াইতে বলছে, আমি পড়াইলাম। বোঝার জন্য। ভাই ফিগার আসুক না আসুক, তোমাদের এখন তো পাস করা দরকার। আমি যে কথাগুলো বলছি এটা যদি তুমি একটু লিখে দিতে পারো তাহলে ইনশাল্লাহ পাস করবা, ভালো মার্কস পাবা। স্যার ফুল মার্কসই দিবে স্যার। হ্যাঁ স্যার এটা লিখতে বললে স্যার ফুল মার্কসই পাওয়া যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা বলছি এখন আমরা লাইট ফেজ পড়া শেষ আমাদের। আমি আবারও একটু ওভারভিউ করে দেই 5 মিনিট, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শোনো। যে আমরা জানি গাছের সবুজ অংশে আলো পেলে পানি আর কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বোহাইড্রেট তৈরি করবে, এটাকে বলছে ফটোসিনথেসিস। এটা করতে গেলে আমাদের কি দরকার? লাইট দরকার। লাইটের কোন অংশ দরকার? শর্ট ওয়েভলেন্থ, লং ওয়েভলেন্থ আমাদের কাজে লাগবে না, শুধু ভিজিবল ওয়েভলেন্থ মানে 400 থেকে 700 ন্যানোমিটারের ওয়েভলেন্থের যে লাইট, অর্থাৎ বিপ জায়র, ভায়োলেট, ইন্ডিগো ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই আলোগুলো দ্বারাই এই ফটোসিনথেসিস প্রক্রিয়াকে সহায়তা করে। এখন এই আলো ট্র্যাপিং করে কোথায়? অর্থাৎ এই আলো ট্র্যাপিং কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডে। ক্লোরোপ্লাস্টের কোথায়? থাইলাকয়েড মেমব্রেনে, বা ওই যে পেশার মতো চাতকি দেখাইলাম, চাতকির মেমব্রেনে। এখানে কি আছে? অ্যাকশন সেন্টার আছে, লাইট হারভেস্টিং কমপ্লেক্স আছে, ফটো সিস্টেম 2 আছে, ফটো সিস্টেম 1 আছে। এখানে কি ঘটে? পানি ভেঙে অক্সিজেন আর হাইড্রোজেন তৈরি করবে। সেই অক্সিজেন আমাদের ফটোসিনথেসিসে যে অক্সিজেন পাই সেই অক্সিজেন। আর হাইড্রোজেন কি করবে? 2টা ইলেকট্রন দিবে, সেই ইলেকট্রনের শক্তি কম। সেই কম শক্তিওয়ালা ইলেকট্রন এনএডিপিএইচ আর এটিপি তৈরি করতে পারে না। তাহলে কি করতে হবে? ইলেকট্রনকে শক্তিশালী করতে হবে। কি দ্বারা শক্তিশালী করব? লাইটের ফোটন কণা দ্বারা শক্তিশালী করব। সেই লাইটটা কে ট্র্যাপ করতেছে? লাইট হারভেস্টিং কমপ্লেক্স বা যে সমস্ত ক্লোরোফিল পিগমেন্ট আছে তারা। ক্লোরোফিল 1 সরাসরি পিগমেন্ট, ক্লোরোফিল 1 পিগমেন্ট সরাসরি লাইটকে ট্র্যাপ করতে পারে। ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল এরাও লাইটকে ট্র্যাপ করে ক্লোরোফিল এ কে দেয়, ক্লোরোফিল এ সরাসরি তখন কাজে লাগায়। কি হবে? ফটো সিস্টেমতে এই যে পানি ভাঙতে কিন্তু ম্যাঙ্গানিজের বড় ভূমিকা আছে। দেখো এমএন লেখা আছে, এই কথাটা বলি নাই, এমএন লেখা আছে, ম্যাঙ্গানিজের একটা বড় ভূমিকা আছে পানি ভাঙা ইলেকট্রোলাইসিসে। এখন এখানে ফটো সিস্টেম 2 তে এই হাইড্রোজেন থেকে যে ইলেকট্রন পেলাম তাকে শক্তিশালী করে ফেললো। সেই শক্তিশালী ইলেকট্রন হচ্ছে বিভিন্ন মাধ্যমে ঘুরতে থাকবে। কোথায় ঘুরতে থাকবে? প্লাস্টোসায়ানিন, প্লাস্টোকুইনিন, সাইটোক্রোম B6, সাইটোক্রোম F, তারপরে চলে যাবে কোথায়? ইমিউন সিস্টেম 1। ইমিউন সিস্টেম 1-এও আবার লাইট করবে 700 ন্যানোমিটারে। তখন সেখানেও আরো আবার ওই হাইড্রোজেনের যে ইলেকট্রন দিছে তাকে আরো শক্তিশালী করবে। সে চলে যাবে ফেরোডক্সিনে। ফেরোডক্সিন কি? বাইরের ওয়ালে, বাইরের ওয়ালে যখন বের হতে যাবে এই থাইলাকয়েড মেমব্রেন থেকে স্ট্রোমাতে যখন বের হতে যাবে ইলেকট্রনটা, তখন সেই এনএডিপি কে এনএডিপিএইচ এ পরিণত করবে, মানে একটা শক্তির ফর্মে পরিণত করবে। আর এখানে যে হাইড্রোজেন আয়ন বের হচ্ছে লুমেনের ভিতর দিয়ে, তখন স্ট্রোমাতে বের হওয়ার সময় এখানে এডিপি কে ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত করে একটা এটিপি তৈরি করে দিবে। তাহলে এতক্ষণ আমরা লাইট ফেজ পড়লাম। লাইটের কাজ হচ্ছে এই থাইলাকয়েড মেমব্রেনে বিভিন্ন পর্যায়ে ঘটায় সে পানিকে ভেঙে হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে সেই ইলেকট্রনকে শক্তিশালী করে এনএডিপিএইচ এবং এটিপি তৈরি করা। এটুকু এখন কে বোঝনি বলো? স্যার তাহলে কি স্যার 2টা স্ট্রোমাতে তৈরি হবে স্যার? 2টা স্ট্রোমাতে স্যার মানে স্ট্রোমাতে স্যার এনএডিপিএইচ স্যার 2টা কি স্ট্রোমাতে স্যার তৈরি হবে কিনা সেটা বলতেছি স্যার। হ্যাঁ, স্ট্রোমাতে তারা জমা থাকবে। জি স্যার। স্ট্রোমাতে জমা থাকবে এনএডিপিএইচ আর এটিপি। স্ট্রোমার মধ্যে বিভিন্ন এনজাইম, প্রোটিন আছে, তরল পদার্থ আছে, এখানে এনএডিপিএইচ আর এটিপি জমা থাকবে। এখন মানে স্যার ডার্ক ফেজটা হবে এই স্ট্রোমাতে, এইখানে যাই এনএডিপি আর এটিপি কাজে লাগবে।
আর কোনো কোশ্চেন? স্যার ইলেকট্রন স্যার চক্রীয় আর অচক্রীয় একটা বিষয় স্যার পড়ছিলাম অনেক আগে স্যার, এটা স্যার কি আসলে এখানেই কয়টা মনে হয়? সক্রিয় আর অসক্রিয়? জি স্যার, ওই যে আগে পড়তাম তো স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে ফটো সিস্টেম 2 আর ফটো সিস্টেম 1, দেখো ফটো সিস্টেম 2 তে এই বারবার এরকম ঘুরতেছে, ঠিক আছে? এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে যাচ্ছে, এটাকে বলে সক্রিয়। ফটো সিস্টেম 1 কিন্তু শুধু এক লাইনে যাচ্ছে, একবার যাচ্ছে, এই জন্য এটাকে বলে অসক্রিয়। আর এগুলো আর মনে রাখার দরকার নেই, আমি যেটুকু বলছি এইটুকুই বলো, ঠিক আছে স্যার। ঠিক আছে? আর বেশি কিছু চিন্তা করলে কনফিউশনে পড়ে যাবে। ভাই আমি এতক্ষণ কি লাইট ফেজ অফ ফটোসিনথেসিস, যার কাজ হচ্ছে পানি ভেঙে ইলেকট্রন পেলো, ইলেকট্রনকে শক্তিশালী করে লাইট দ্বারা শক্তিশালী হলো, হয়ে থাইলাকয়েড লুমেনের মধ্যে বা ওর মেমব্রেনের গায়ে ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 তে ঘুরে ঘুরে NADPH আর ATP তৈরি করলো। এইটুকু কি বুঝছো কিনা তাই বলো। জি স্যার। আর কোনো কনফিউশন আছে? এর চেয়ে ভাই সহজ করে আমার দ্বারা বোঝানো সম্ভব না। এটা তাও আবার অনলাইন ক্লাস, যদি সামনাসামনি থাকতা তাহলে হয়তো আর একটু সুন্দর বুঝতে পারতা। তোমার চেহারা আমি দেখছি না, তুমি আমাকে দেখছো না। হ্যাঁ স্যার ভালো বুঝতে পারছি। প্রশ্নটা বলো ভাই। স্যার এখানে বলছে যে এনার্জি স্টোরেজ এফিসিয়েন্সি এটিপির হলো 58 আর এনএডিপির হলো 88%, এটার মানে কি স্যার? মানে ও হচ্ছে কাজ করতে পারে 58 ভাগ আর ও কাজ করতে পারে 8 ভাগ। মানে স্যার এই যে মানে ও এটিপি ঘুষি দিলে 58 পরিমাণ ব্যথা পাবা, আর এনএডিপি ঘুষি দিলে 8 পরিমাণ ব্যথা পাবা যদি ব্যথার র্যাঙ্কিং করো। স্যার 88% স্যার। 88%। আচ্ছা আচ্ছা, এখন ভাই আমি একটু কথা বলি। আমি গত 7-8 বছর আমি এই ফটোসিনথেসিস চ্যাপ্টার পড়াই নাই, আমি প্ল্যান্ট ওয়াটার রিলেশন পড়াই, আর ওই যে স্যার যে চ্যাপ্টার পড়াই সেই চ্যাপ্টারই সে পড়াই। আমি 7-8 বছরে ফটোসিনথেসিস তোমাদেরকে পড়াই নাই। আমার কি জ্ঞানের সীমাবদ্ধতা নেই? 7-8 বছর পড়াইনি, অনেক কিছু ভুলে গেছি। আমি কি সব পারি না? আমি কি সব এখন কার কতটুকু এফিসিয়েন্সি আছে আমার তো এখন মনে নেই ভাই, আমি 7-8 বছর এই চ্যাপ্টারই পড়াই নাই। তোমরা রিকোয়েস্ট করেছো, আমি 2 দিন একটু পড়াশোনা করছি, আমার যতটুকু জ্ঞান আছে এর আগেও পড়ছি পড়াইছি, সে আঙ্গিকে আমি যতটুকু সহজ করে তোমাদের বোঝানোর দরকার আমি চেষ্টা করতেছি। এতে যদি তোমরা বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে তার আমার কিছু করার নেই। না স্যার বুঝতে পারছি। স্যার এই আপনার শীটটা একটু দিন স্যার, এই যে C4 এর যে শীটটা দিচ্ছে এটা আগামাথা স্যার কিছুই বোঝা যাচ্ছে না, এই ভদ্র স্যারের শীটটা। আচ্ছা, এখন তাহলে আমরা লাইট ফেজ কি আমরা বুঝে ফেলেছি? আলটিমেট গোল কি? NADPH তৈরি করা আর এটিপি আর এনএডিপিএস তৈরি করা। আচ্ছা, এখন ভাই কে 88% ফাংশনিং আর কে যে 56% ফাংশনিং, এই সমস্ত উত্তর আমি এখন কিন্তু দিতে পারবো না। আমার কথা বোঝা যায়নি? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। কারণ আমারও তো আমি 6-7 বছর এই চ্যাপ্টারটাই পড়াই না, আমিও তো অনেক কিছু ভুলে গেছি। এটা যদি আমি পড়াইতাম, রেগুলার চর্চা থাকতো, তাহলে হয়তো আমি আরো ভালো জানতে পারতাম। আমারও তো সীমাবদ্ধতা আছে, আর আমি যে সবকিছু জানি তা তো না, আমিও মাস্টার মানুষ, মানে তোমাদের মধ্যে মানুষ। আচ্ছা, তাহলে আমরা লাইট ফেজ শিখে ফেললাম। এখন এরপরে আসতো ডার্ক ফেজ বা ফটোকেমিক্যাল ফেজ। না সরি, এটা ফটোকেমিক্যাল ফেজ তো শিখেই ফেলেছি। এখন আমরা হচ্ছে ওই যে ছেলে বললো না, এই যে দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার। এই নোটের মধ্যে বিভিন্ন ম্যাথ, জি স্যার। এইগুলো বুঝাইতে গেলে এখন তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। এটা আমার মাস্টার্স ম্যাথ দেয় না আমাদের স্যার, ম্যাথ লাগবে না। তাহলে ওই যে ও 88% বা 58% যত এগুলো সব এখানে ম্যাথ আছে কিন্তু। স্যার বই দিছে স্যার, বইয়ের রেফারেন্স এখন আনলিমিটেড স্যার। তাহলে এখন এই যে এটিপি সিনথেসিসের মেকানিজম, এনএডিপি সিনথেসিস, অনেক কিছু আছে এখানে। আমি এত কিছু বুঝাইলাম না, আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? এখানে ছবিতে দেওয়া আছে। এখন এই যে C3 পাথওয়ে অফ কার্বন ডাইঅক্সাইড রিডাকশন,
এখন আমরা ডার্ক ফেজে চলে আসছি, মানে অন্ধকার পর্যায়ে। আমরা বলছিলাম যে কি, যে স্যার আগে তো কার্বক্সিলেশন হবে না, তারপর রিডাকশন হবে। এই যে প্রথমে লেখা আছে 3টা স্টেপ হয়। 1 নম্বর কার্বক্সিলেশন, রিডাকশন, রিজেনারেশন আর ইবি। প্রথমে কার্বক্সিলেশন। এখন এইটা, এই যে দেখো বামে কি আছে দেখো, ছবিটা দেখা যাচ্ছে। আরইউবিপি বলছিলাম, 5 কার্বন বিশিষ্ট আরইউবিপি। ছবিটায় দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। জি স্যার। 5 কার্বন বিশিষ্ট আরইউবিপি কি যুক্ত হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড, 1 কার্বন বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড। আর এখানে কি আছে, রুবিস্কো আছে। রুবিস্কোর ফুল মিনিং এখানে দেওয়া আছে দেখো, স্ট্যান্ড ফর রাইবোলেজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। তাহলে যদি কার্বন ডাইঅক্সাইড পায় তাহলে কার্বক্সিলেজ করবে, আর যদি এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে যদি অক্সিজেন পায় তাহলে কি হবে, অক্সিজেনেজ হবে, অর্থাৎ ফটো রেসপিরেশন শুরু হয়ে যাবে। কিন্তু তাহলে আরইউবিপি 5 কার্বন বিশিষ্ট আর 1 কার্বন বিশিষ্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে রুবিস্কো কি তৈরি করলো, কিটো অ্যাসিড, 6 কার্বন বিশিষ্ট একটা কিটো অ্যাসিড। কার্বক্সিলেশন অফ আরইউবিপি তৈরি করলো কি 2 মলিকুল অফ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমি ওই যে আমার এখন বলছিলাম কিন্তু 2টা কার্বন বিশিষ্ট দোকানে 6 ফসফোগ্লিসারিক অ্যাসিড, দোকানে 6টা কার্বন হয়ে গেল। এই হচ্ছে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট PGA 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জন্য 3 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে নাম হয়েছে C3 সাইকেল। আমার কথা বোঝা গেছে কি যায়নি? জি স্যার বুঝতে পারছি। তাহলে প্রথম কাজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট আরইউবিপি কার্বন ডাইঅক্সাইড 1 কার্বন বিশিষ্ট যুক্ত 6 কার্বন বিশিষ্ট কার্বন কিটো অ্যাসিড তৈরি করলো। আর ইনভলভে তৈরি হচ্ছে রুবিস্কো। রুবিস্কো এখানে ও কাজ করবে না, সি কাজ করবে, মানে কার্বক্সিলেজ কাজ করবে। এখানে কার্বন ডাইঅক্সাইড পেয়েছে, যদি অক্সিজেন পেত অক্সিজেনেজ করতো, তখন রেসপিরেশন শুরু হয়ে যেত। এই ফসফোগ্লিস এরপরে রিডাকশন অফ PGA, এই 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। একে দেখো এই সেই এটিপি আমাদের কি করছে লাইট ফেজে, এই এটিপি থেকে এডিপি আবার কনভার্ট হলো, মানে এখানে এটিপি কাজে লাগলো। কি তৈরি করলো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বা বিসফসফোগ্লিসারেট। এইখান থেকে 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে তৈরি হবে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট অথবা গ্লিসারেলডাইড 3 ফসফেট। এখানে আবার NADPH লাগছে, তাহলে এখানে ATP আর NADPH লিখেছে। লাইট ফেজে যেটা ওই যে আমাদের দরকার ছিল, লাইট ফেজে তৈরি করে নিলাম আমরা ATP আর NADP। এই যে এখানে লাগলো এই ফসফোগ্লিসারিক অ্যাসিডকে রিডাকশন করতে ATP আর NADPH আমাদের খরচ হলো। ট্রায়োস ফসফেট বা ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট বা গ্লিসারেলডাইড 3 ফসফেট বলা হয়, ট্রায়োস ফসফেট বা TPO বলা হয়। তাহলে আমরা ফসফোগ্লিসারিক অ্যাসিড রিডাকশন হয়ে আমরা ট্রায়োস ফসফেট বা ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট বা গ্লিসারেলডাইড 3 ফসফেট গেলাম। এখন আরইউবিপি তো আমরা নিয়েছিলাম প্রথমে, তাহলে আরইউবিপি তো আবার ফেরত দিতে হবে আমাকে, না হলে তো স্ট্রোমার মধ্যে আরইউবিপি শর্টেজ হয়ে যাবে নাকি? জি স্যার। তাহলে আরইউবিপি কে আমার রিজেনারেট করতে হবে, এজন্য থার্ড স্টেজ হচ্ছে রিজেনারেশন অফ আরইউবিপি। এখানে নোটে ভুল আছে, এটা 3 হবে। নাকি জানি না ভুল আছে কিনা, আমরা দেখে নিও, মাথায় কাজ করতেছে না। 3 হবে স্যার। আচ্ছা, না ওখানে আবার দিছে, মানে এই যে এইখানে হবে 1 কার্বক্সিলেশন অফ আরইউবিপি, তো এটা হবে 1 আর এটা হবে 2 আর এটা হবে 3। হ্যাঁ ঠিক আছে, যাই হোক তোমরা একটু বুঝে নিও আর কি। হ্যাঁ, আরইউবিপি দেখো 2 মলিকুল পি ট্রায়োস ফসফেট মানে গ্লিসারেলডাইড 3 ফসফেট অথবা ওই ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট কে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করবে। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট কে ইরাইথ্রোজ 4 কার্বন বিশিষ্ট ইরাইথ্রোজ ফসফেট তৈরি করবে। ইরাইথ্রোজ 4 ফসফেট থেকে সেডুহপ্টোজ তৈরি করবে, পরে এগেন ওখান থেকে হচ্ছে আমাদের ফেরত যাবে। দেখো এই দেখো এখানে আছে, দেখো ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটের সাথে গ্লিসারেলডাইড 3 ফসফেট মিলে এরকম তৈরি হবে। এখানে দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট
আর এখানে দেখো আবার আরইউবিপি তৈরি হয়েছে, এখানে রিজেনারেশন হচ্ছে। এই যে দেখো আরইউবিপি রাইবোলেজ 1,5 বিসফসফেট, মানে কিভাবে আরইউবিপি রিজেনারেশন হয় এখানে দেখানো। দেখছো জি স্যার। এখানে আরইউবিপি, এই যে এখানে আরইউবিপি তৈরি হয়ে গেছে, মানে স্ট্রোমাতে আর আরইউবিপি শর্টেজ থাকবে না। এখন মনে করো আরইউবিপি কয়টা কার্বন, আরইউবিপি তে কয়টা কার্বন? 5টা কার্বন। 5টা কার্বন। তাহলে কার্বন ডাইঅক্সাইড মিলে কি তৈরি করলো? 6 কার্বন হয়ে গেল। এখন আরইউবিপি আবার ফেরত গেল। এরকম যদি 6 বার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, তাহলে আরইউবিপি 5 বারই 6 বার ফেরত গেল, কিন্তু 6টা কার্বন যুক্ত হয়ে এক কার্বোহাইড্রেট এক্সট্রা তৈরি হতে পারে না? কি স্যার? পারে স্যার। তাই না? এই যে দেখো, যে রুবিস্কো কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো, কার্বন ডাইঅক্সাইড কার্বক্সিলেশন হচ্ছে ফার্স্ট স্টেজে, এই যে এটিপি এনএডিপি খরচ হচ্ছে, খরচ হয়ে এখান থেকে কিছু সুগার তৈরি করলো, আর এই আরইউবিপি আবার ওখানে রিজেনারেশন হয়ে গেল। দেখা যায়? জি স্যার। জি স্যার। এই যে কার্বন ডাইঅক্সাইড এভাবে হয়ে 6 বার যদি যুক্ত হয়, তাহলে দেখো আমার সুগার একটা পেলাম, আর আরইউবিপি আবার আগের জায়গায় আরইউবিপি চলে গেল, আমরা সুগার পেয়ে গেলাম। স্যার রুবিস্কো এনজাইমে যদি শর্টেজ হয় তাহলে তো স্যার কিছুই হবে না। রুবিস্কো না হলে কিছুই হবে না। জি স্যার। ফটোসিনথেসিসও হবে না, ফটো রেসপিরেশনও হবে না। এটাকে সেজন্য বলছে ইউনিক এনজাইম। তাহলে আমরা এই সাইকেল থেকে বোঝা যাচ্ছে যে C3 কিভাবে হচ্ছে, সুগার কিভাবে বা গ্লুকোজ বা ফ্রুক্টোজ তৈরি করছে, আবার আরইউবিপি আবার আগের জায়গায় ফেরত যাচ্ছে। এটাই সেই C3 সাইকেল বা কেলভিন সাইকেল। এই C3 সাইকেল কেলভিন আবিষ্কার করার ফলে সে কিন্তু 61 সালে নোবেল প্রাইজ পেয়েছে, জানো তো? জি স্যার জানি। এখন যদি রুবিস্কো আরইউবিপির জায়গায় অক্সিজেন পায়, তো ফটো রেসপিরেশন হবে স্যার। কি হয়ে যাবে? ফটো রেসপিরেশন। তার মধ্যে দেখো দুই দিকে চলে গেছে, ট্রিফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা চলে যাবে হচ্ছে C3 সাইকেল, আর এটা দেখো ট্রিমোলিকুলার ফসফোগ্লাইকোলিক অ্যাসিড, এটা যাবে ফটো রেসপিরেশন। এই গ্লাইকোলিক অ্যাসিড মানে আরইউবিপি তৈরি করবে শুধু ফসফোগ্লিসারিক অ্যাসিডটা, ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে আর গ্লাইকোলিক অ্যাসিড তৈরি করবে। গ্লাইকোলিক অ্যাসিড চলে যাবে হচ্ছে ফটো রেসপিরেশন সাইকেলে, আর ফসফোগ্লিসারিক অ্যাসিড যাবে C3 সাইকেলে। এবার বুঝতে পেরেছে ফটো রেসপিরেশন কি? জি স্যার। আচ্ছা, এই যে ফটো রেসপিরেশন সাইকেল, এই যে দেখো ফটো রেসপিরেশন কিন্তু আবার 3টা জায়গায় হয়, ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজোম আর মাইটোকন্ড্রিয়া। দেখো এই কেলভিন সাইকেল, এই যে দেখো রাইবোলেজ 1,5 বিসফসফেট আরইউবিপি, আরইউবিপির সাথে কি যুক্ত হলো? অক্সিজেন। ফটো রেসপিরেশন প্রোডাক্ট C, তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারতেছি স্যার।
প্রথমে তাহলে এখানে ক্লোরোপ্লাস্টের কি মধ্যে স্যার শক্তির ক্ষয় হবে স্যার? হ্যাঁ? তার শক্তির কি ক্ষয় হবে এখানে? তোমারে আমি বলি, ওই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি করতেছিল, আর এখানে তো আর গ্লুকোজ তৈরি হচ্ছে না, বরং ওই এটিপি যেগুলো ছিল এনএডিপিএইচ সেগুলো ক্ষয় হচ্ছে। জি স্যার, এটাই স্যার বলছি। ওখানে তো গ্লুকোজ তৈরি করতেছিল, এটিপি এনএডিপি খরচ করলেও গ্লুকোজ তৈরি করতেছিল, আর এখানে এনএডিপি এটিপি খরচ করতেছে কিন্তু গ্লুকোজ তৈরি করতেছে না। বুঝতে পারছি স্যার। তাহলে দেখো ক্লোরোপ্লাস্টের মধ্যে এই আরইউবিপির সাথে অক্সিজেন যুক্ত হলো, আগের বার ফটোসিনথেসিসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছিল আর ফটো রেসপিরেশনে অক্সিজেন যুক্ত। দেখো দুইটা জিনিস তৈরি করবে, গ্লাইকোলিক অ্যাসিড আর ফসফোগ্লিসারিক অ্যাসিড। যে এইটুকু হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে কেলভিন সাইকেলে গ্লুকোজ তৈরি করার জন্য যাবে। আর বাকি এই কার্বন গুলো কি হচ্ছে, লসের খাতায় চলে আসছে, এই যে ফসফোগ্লাইকোলিক অ্যাসিড তৈরি করছে। গ্লাইকোলিক অ্যাসিড গ্লাইকোলেট ঢুকে যাবে পারঅক্সিজমের মধ্যে। পারঅক্সিজমের মধ্যে দেখো গ্লাইঅক্সালেট, গ্লাইসিন মাইটোকন্ড্রিয়ায় ঢুকবে, ঢুকে গ্লাইসিন ভেঙে এখানে শক্তি খরচ করবে। দেখো এনএডিপি এনএডিপিএইচ এখানে শক্তি খরচ করবে, কার্বন ডাইঅক্সাইড এখান থেকে রিলিজ করবে, সেরিন হবে, সেরিন ঢুকে যাবে আবার পারঅক্সিজমে, হাইড্রক্সি পাইরুভেট তৈরি করবে, হাইড্রক্সি পাইরুভেট তৈরি করে গ্লিসারেট তৈরি করবে, গ্লিসারেট থেকে আবার গ্লিসারেট ঢুকবে ক্লোরোপ্লাস্টের মধ্যে, আবার বামের ঢুকে চলে যাবে, দেখো কিটো গ্লিসারেট তৈরি করবে, এখানে এটাকে এটিপি খরচ হচ্ছে। এই হচ্ছে আমাদের অটো রেসপিরেটরি সাইকেল। তাহলে ওইখানে ছিল কি, কার্বন ডাইঅক্সাইডে যুক্ত হয়ে 3টা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছিল, 3টাই কেলভিন সাইকেলে কাজে লেগেছে, আর এখানে দেখো একটা কেলভিন সাইকেলে কাজে লেগেছে, আর 2টাই অন্য সাইকেলে ঢুকে গেছে, সেই জন্য এটা লসের অঙ্ক, সেই জন্য এটাকে বলছি আমরা ফটো রেসপিরেশন। তাহলে ফটো রেসপিরেশন বুঝে ফেলেছি কিন্তু। জি স্যার। আচ্ছা, এরপরে C4 সাইকেল। এই যে রুবি স্কোর কোন অ্যাক্টিভেশন হয় না হয়, অ্যামোনিয়া, তারপর অনেক কিছু, ম্যাগনেসিয়াম, অনেক কিছুর ভূমিকা আছে এখানে আছে, এগুলো তোমাদের পড়ার দরকার নেই, এগুলো পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। স্যার আমাদের সাইকেল গুলো পড়তে বলছে। আচ্ছা, এরপরে ফটো রেসপিরেশন, মেটাবলিক রেগুলেশন, এগুলো তো বললাম। C4 সাইকেল, এই যে C4 এ বলছিলাম যে কি, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড এখানে হচ্ছে যে আরইউবিপির সাথে আগে বিক্রিয়া করছিল, আর এখানে আরটিপি ফসফেনল পাইরুভেটের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি করবে, C4 অ্যাসিড মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। এর ফার্স্ট প্রোডাক্ট ওখানে ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এখানে 4 কার্বনিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই জন্য C4 অ্যাসিড ঢুকবে দেখো বান্ডিল শীতে, এটা মেসোফিলে হবে, আর এটা বান্ডিল শীত ক্লোরোপ্লাস্টে হবে, আর এটা মেসোফিল সেলে হবে। বান্ডিল শীতের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে আবার বিক্রিয়া করে কেলভিন সাইকেলে যাবে, আর কিছু আবার যে C3 অ্যাসিড হয়ে আবার ফসফেনল পাইরুভেটে আবার ডিজেনারেট। এটা হচ্ছে C4 সাইকেল। তাহলে C4 সাইকেলে কিছু ফসফেনল পাইরুভেট ডিজেনারেট করবে, আর এই যে কেলভিন সাইকেল এখানে আরেকটা ঘটবে, এখানে গ্লুকোজ তৈরি করবে। তা কার্বন ডাইঅক্সাইডও তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে না, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ এখানে কার্বন ডাইঅক্সাইড যে এখান থেকে নিয়ে আসলো না, এখানে এসে জমা করবে, বান্ডেল শীতের মধ্যে সে জমা করবে, রিলিজ করে দিয়ে জমা করে রাখবে সবসময়। সেজন্য যেহেতু এখানে কেলভিন সাইকেলে অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে, তাহলে এখানে আর অক্সিজেন পাওয়ার সম্ভাবনা আছে? নাই স্যার। তাহলে এখানে কি আর ফটো রেসপিরেশন হবে? না স্যার, হবে না। তাহলে এখানে লসের হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য C4 সাইকেলে লস নেই, এখানে ফটো রেসপিরেশন হয় না। তাহলে এখানে সব লেখা আছে কেন এদের কি ভূমিকা। আর এখানে মনে হয় ক্যাম্প সাইকেল আছে আর একটা, এটা একটু দেখে নিও, এই যে গ্রাসুলেটসিয়ান অ্যাসিড মেটাবলিজম ক্যাম্প সাইকেল। আর লাস্ট এদের পার্থক্য আছে, C3 C4 আর ক্যামের
এই যে পার্থক্য দেওয়া আছে একটা। দেখো রুবিস্কো এখানে কাজ করছে, এখানে টিপি কার্বক্সিলেজ কাজ করছে, আর C3 দেয় রুবিস্কো কাজ করবে টিপি কার্বক্সিলেজ, টিপি কার্বক্সিলেজ, এখানেও টিপি কার্বক্সিলেজ, তারপরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এখানে অক্সালো অ্যাসিটিক, এটা ফসফোগ্লিসারিক অ্যাসিড। এদের স্যাচুরেশন পয়েন্ট দেখো কি হাই কন্ডিশনে তারা কারা বেঁচতে পারে, হট কন্ডিশনে কারা বাঁচতে পারে, কার্বন ডাইঅক্সাইড বেশি দরকার, অক্সিজেন দরকার, এগুলো পার্থক্য দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়ে নেবে। জি স্যার। ভাই এই 4টা বাজে, 4টা বলতে তোমাদের আমি ক্লাস নেওয়ার কথা, অনেক কথা বলেছি। এই 1 ঘন্টা 20 মিনিটে আমি ফটোসিনথেসিস এবং ফটো রেসপিরেশনের একটা বেসিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। জানি না তোমাদের কতটুকু বোঝাতে পেরেছি, আমার চেষ্টা আমি করলাম, এই হচ্ছে কথা। স্যার আপনার এই স্লাইডটা আমাদের শেয়ার গুলোকে দিলে ভালো হয়, আমরা স্যার ওই স্লাইড থেকে বুঝতেছি না, স্যার যেটা দিয়েছে বই রেফার করছে। এই নোটটা আমি তোমাদেরকে মেল করে দেবো, এই তো? জি স্যার, মেল আইডি দিয়ে দিন স্যার মেইল করে দেবেন। জি স্যার, কারণ স্যারও আমাদের দিছে, কিন্তু স্যার ওটা বইয়ের রেফারেন্স আমরা একটু কম বুঝতেছি, আপনি দিলে আমাদের বুঝতে সুবিধা হবে বেশি। আচ্ছা ভাই, আমি যে কথাগুলো এতক্ষণ বললাম এগুলো কি তোমাদের মাথায় কিছু ঢুকলো? জি স্যার, জি স্যার, অনেক ভালো বুঝছি, ঢুকছে আমাদের, যে আমরা বুঝছি, যে তারপর তো স্যার অনেক দু একটা ওয়ার্ড ছাড়া যেতে পারে, সেটা থাকলে আরো ভালো হবে। এটাই তো অনেক বড় একটা বড় চ্যাপ্টার, অনেক কিছু আছে, এটা তো আসলে এই 1-2 দিনে আসলে বোঝানো সম্ভব না স্যার। এটা স্যার আমাদের আসলে ক্লাস হয় না স্যার, একটা ক্লাসও স্যার নেন নাই, হ্যাঁ। তো যার কারণে স্যার আপনাকে রিকোয়েস্ট করছিলাম যে একটু সময় বের করে বেসিক ধারণাটা লেখার মতো দিলে আমাদের জন্য এক্সাম অন্তত লিখতে পারতাম। তো স্যার আপনি কি মনে সময় হলো বের হবে? করতে জি স্যার, হবে জি স্যার। স্যার, ইনশাআল্লাহ অবশ্যই। আচ্ছা, ঠিক আছে ভাই, এই যদি তোমাদের উপকার হয় এটাই আমাদের বড় পাওনা, তাছাড়া আর অন্য কিছু না। এখন সবাই তো, সব টিচাররা তো আর সবাই একরকম না, এটাই স্বাভাবিক, পৃথিবীর মানুষও তো আর সবাই এক না, সবকিছু মেনে নিতে হয়। তারপরেও আমরা চেষ্টা করি যতটুকু পড়ানো। আর আমার ওই পোর্শনটুকু তো পড়তে পেরেছো ভালো মতোই? জি স্যার, এটা সমস্যা নাই স্যার, তো ক্লাস করেছিলাম স্যার। হ্যাঁ, স্যার ওটা তোমাদেরকে সিট হ্যাঁ, বলো। ফিজিওলজি তো বাদছে। হ্যাঁ, সিট ফিজিওলজি বাদ দিয়ে দিয়েছি। তাহলে তোমাদের এই ফটোসিনথেসিস সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারো। ওই চ্যাপ্টারটা একটু কমায় দেওয়া যায় না স্যার? ট্রান্সপিরেশন বাদ দেওয়া যায় না স্যার? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। এই ক্লাস হ্যাঁ প্রায় শেষ, রেডি হবে। হ্যাঁ, গাড়ি তো আছেই। ঠিক আছে, ঠিক আছে। এখন তো 4টা বাজে, কয়টা? 4:20-25। আচ্ছা আচ্ছা,